আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো। ঐতিহাসিক 5ই আগস্টে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি দেশবাসীর শ্রদ্ধা নিবেদন। রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে বীর শহীদদের স্মরণ। আজ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক জাদুঘর বৃহস্পতিবার থেকে জনগণের জন্য উন্মুক্ত। স্বৈরশাসনের পতনে ছাত্র জনতার অবিস্মরণীয় বিজয়ের ঐতিহাসিক 5ই আগস্ট আজ, যেদিন গণ অভ্যুত্থানে পালিয়ে যান শেখ হাসিনা। জুলাই আন্দোলনে জনগণ সম্পৃক্ত ছিল বলেই সফল হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। 1971 থেকে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। এবং শিশুদের সুরক্ষা নিশ্চিতে বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে বিশিষ্টজনদের আহ্বান। আর্থিক বিনিয়োগে শিশু বিষয়ক মন্ত্রীর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত এবং শুরুতেই রয়েছে জুলাই গণ অভ্যুত্থান। আজ ঐতিহাসিক 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। 24-এর উত্তাল এদিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এই দিনটি স্বৈরাচার পতন ও নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক অঙ্গীকারের 2 বছর। দিনটিকে নানাভাবে স্মরণ করছে জাতি। রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির নানা আয়োজনের খবর জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাহবাগের নানা আয়োজন নিয়ে আমাদের জানাবেন। আজ ঐতিহাসিক 36শে জুলাই। আজকের দিনে দীর্ঘ 16 বছরের স্বৈর শাসনের পতন ঘটে এবং বাংলাদেশে এক নতুন বিপ্লবের সূচনা হয়। একই সাথে জুলাই স্মৃতিস্তম্ভে ঠিক প্রথম প্রহরেই 6টায় শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। একই সাথে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং সদস্যবৃন্দরাও এখানে আসেন এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার পরপরই তথ্য মন্ত্রণালয়ের থেকে বিভিন্ন কর্মকর্তা এবং সদস্যরা আসেন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে। এবং একই সাথে রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কর্মকর্তারাও এখানে আসেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে। এই যে আজ 36শে জুলাই দীর্ঘ ফ্যাসিস্ট আমলের যে দীর্ঘ শোষণ, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে এবং এখানে শত শত বীর শহীদ হয়েছেন, আবু সাইদ মুগ্ধ সহ অনেকেই। তাদের স্মৃতিতে এবং তাদের শ্রদ্ধার জন্য এখানে ঠিক ভোর প্রথম প্রহর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় থেকে এসেছেন কর্মকর্তারা, সদস্যরা, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রী প্রথমেই ঠিক ভোর 6:01 এসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং তিনি বলেছেন যে জাতি যেন কোনোভাবেই বিভক্ত না হয়। ঠিক সেই 24শে জুলাইয়ের সময় এবং জুলাই পর্যন্ত দীর্ঘ 16 বছর যেভাবে সবাই ঐক্যবদ্ধ ছিল এবং ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই যেভাবে স্বৈরশাসকের পতন ঘটে, সেই ঐক্যটা আজ অনেকটা সেভাবে দেখা না যাওয়ায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি, যেন সকলে মিলে দুঃশাসন, অপশাসন, অন্যায়, অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে এবং একটি সুন্দর, সমৃদ্ধ এবং আমরা যেই বাংলাদেশটি চেয়েছিলাম সেই বাংলাদেশটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়। একই সাথে এই ছিল আজ আমার কাছে সবশেষ তথ্য। মির্জা ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে।
জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা সর্বত্রই চলছে উৎসব মুখর ও গৌরবোজ্জ্বল নানা আয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন। শাকের আদনানের রিপোর্ট। 2024-এর 5ই আগস্টের রক্তক্ষয়ী সেই দিন এখনো নাড়া দেয় মানুষের হৃদয়ে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে পতন ঘটেছিল দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদ শাসনের। উৎসবমুখর পরিবেশের দিনটি উদযাপনে নানা কর্মসূচি নিয়েছে সরকার। রাজধানীর প্রধান প্রধান সড়কে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ফেস্টুন লাগানো হয়েছে। সকাল 9টায় শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। 6ই আগস্ট থেকে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত হবে। সকাল 11টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। বিকেল 3টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কনসার্ট ফর ডেমোক্রেসিতে মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ সহ বিভিন্ন ব্যান্ডের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা থাকবে। একই সময়ে মানিক মিয়া এভিনিউয়ে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের বর্ষা বিপ্লবের গান কনসার্টে অংশ নেবেন দেশসেরা ব্যান্ড ও শিল্পীরা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় ঐক্য। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। আজ ঐতিহাসিক 5ই আগস্ট। 2024 সালের এদিন ছাত্র গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে যোগ হয় নতুন অধ্যায়। এ বিজয় আসে 1400 মানুষের রক্তের বিনিময়ে আহতের সংখ্যা প্রায় 20,000। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছাত্রদের আন্দোলনে জনতার বিজয়ের অবিস্মরণীয় সেই দিনটির কথা জানাচ্ছেন তাফিমুল ইসলাম। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ছাত্র জনতার এক দফার আন্দোলন দমনের সব চেষ্টা যখন ব্যর্থ হয়, তখনও নিজের অবস্থানে অনড় ছিলেন শেখ হাসিনা। গুলির নির্দেশ বজায় রাখেন তিনি। 4 আগস্ট ঝরে যায় আরও শতাধিক প্রাণ। এমন পরিস্থিতিতে ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 তারিখে করার ঘোষণা আসে। ঢাকায় 5 আগস্টের সকালটি ছিল উত্তেজনায় টান টান। রাজধানীতে প্রবেশের সবগুলো পথই ছিল বন্ধ। সকাল 10টার পর থেকে রায়েরবাগ, যাত্রাবাড়ি, উত্তরা, আবদুল্লাপুর এবং মিরপুর, মোহাম্মদপুরে জড়ো হতে শুরু করে মানুষ। নারায়ণগঞ্জ, গাজীপুর সহ ঢাকার বাইরে থেকে আসা জনতার মিছিল ক্রমেই সেই জমায়েত বড় হতে থাকে। সব প্রতিরোধ পেরিয়ে অনেকেই পৌঁছে যান কেন্দ্রীয় শহীদ মিনার ও চাংখারপুল এলাকায়। চলে আরও গুলি, ঝরে যায় আরও প্রাণ। গণভবনেও চলছিল শেখ হাসিনার মসনদ টেকানোর সর্বশেষ চেষ্টা, কিন্তু কারো কোনো উপায় জানা নেই। ততক্ষণে রাজপথে লাখ লাখ জনতা। কুড়িল বিশ্ব রোড, বাড্ডা, রামপুরা, বনশ্রী, পুরান ঢাকার অলিগলি সহ সর্বত্রই রাস্তায় নেমে আসে মানুষ। নিজ দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র না চালানোর সিদ্ধান্ত জানায় সেনাবাহিনী। প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দেন সবাই। নাটকীয় সব ঘটনা ঘটতে থাকে গণভবনে। আর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত সরে যেতে রাজি হন শেখ হাসিনা। সময় যত গড়ায় জনতার স্রোত ততই এগিয়ে আসতে থাকে গণভবনের দিকে। শেখ হাসিনার পালায়ন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে গণভবনের চারপাশে। প্রথমে পুরনো বাণিজ্য মেলা মাঠ থেকে একটি হেলিকপ্টারে এবং পরে একটি পরিবহন বিমানে দিল্লির পথে উড়াল দেয় শেখ হাসিনা। এর মধ্যে টেলিভিশনে ঘোষণা আসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। ঘোষণায় জনগণের আন্দাজ করতে অসুবিধা হয়নি অন্দরমহলে কি ঘটছে। জনগণ আরও বিপুল উৎসাহ নিয়ে গণভবন অভিমুখী রওনা দেয়। চারদিক থেকে ঢল নামে মানুষের। ঢাকার এক প্রান্তে যখন বিজয় উল্লাস, অন্য প্রান্তে যাত্রাবাড়িতে তখনও জনগণকে দমনে গুলি চালিয়ে যেতে থাকে পুলিশ।
সেনাপ্রধানের ভাষণ শুনতে উদ্গ্রীব মানুষের অপেক্ষার মধ্যেই করণীয় ঠিক করতে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান। পরে সেনাবাহিনী জানান, দেশকে স্থিতিশীল রাখতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। শীঘ্রই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। রাতেই 3 বাহিনীর প্রধানদের নিয়ে শেখ হাসিনার পদত্যাগের খবর দিয়ে ভাষণ দেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে এই বিজয় এসেছিল হাজারো প্রাণের বিনিময়ে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলন জনগণের আন্দোলন, জনগণ সম্পৃক্ত হয়েছিল বলেই তা সফল হয়েছে। রাজধানীতে 5ই আগস্ট উপলক্ষে আলোচনায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান 1971 থেকে সকল শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, গ্যাস বিদ্যুৎ নিয়ে মানুষ ভোগান্তিতে আছে। এত বছর লুটপাটের কারণে পুনর্গঠন করতে একটু সময় লাগবে। সমস্যা থেকে উত্তরণের জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, অক্টোবরের মধ্যেই মালয়েশিয়া থেকে দেশে গ্যাস আসবে। রাহুলের রিপোর্ট। 2024-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী সরকারের। এরপর থেকেই বিশেষভাবে পালিত হয় দিনটি। শহীদদের স্মরণে থাকে নানা আয়োজন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছিল বিএনপির আলোচনা সভা। বিএনপির সিনিয়র নেতারা সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা দিনটির কথা স্মরণ করতে গিয়ে শ্রদ্ধা জানায় গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের। বাংলাদেশের উপরে খায়ের বরকত নাজিল করে দাও, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ তুমি কবুল করে নাও। আলোচনার প্রতিপাদ্য ছিল গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ। আলোচনায় মূল বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘ 17 বছর নেতাকর্মীদের সংগ্রামের কথা স্মরণ করে জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদী স্বৈরাচারীর সময় বছরে এই দেশ থেকে $16 বিলিয়ন জনগণের $16 বিলিয়ন লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। কিভাবে ব্যাংকগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিভাবে শিক্ষা বা স্বাস্থ্য, কৃষি সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যখন দায়িত্ব গ্রহণ করার পরে যুদ্ধ পরিস্থিতি শুরু হলো, তখন আসলেও আমরা একটু ওয়ারি ছিলাম যে কি করে সকল পরিস্থিতি আমরা ম্যানেজ করব। আমরা জানি জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। জ্বালানির কথাই বলুন, গ্যাসের কথাই বলুন, এই সব ক্ষেত্রে আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ এই সকল ভোগান্তি পোহাচ্ছেন এগুলা। তো এখন এই বিষয়গুলোকে অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে, কিন্তু এই কথাটাও তো সত্য কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। স্বাভাবিকভাবেই এত বছরে লুটপাট করে যেই সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময়ের প্রয়োজন। প্রধানমন্ত্রী দ্রুতই মালয়েশিয়া থেকে গ্যাস আনার কথাও জানান। গত সপ্তাহে আমি নিজে প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছি যে উনি আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করতে পারেন কিনা, এবং উনি তখন আমাকে ফোনে বললেন যে আমি আগামীকাল কি তাদের সাথে কথা বলছি এবং আমরা দেখব কত দ্রুত বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায়। গতকালকে সন্ধ্যার সময় তাদের সাথে জুম মিটিং ছিল এবং জুম মিটিং এ তারা মোটামুটি ভাবে কথাবার্তা কমপ্লিট হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। এর ভিতরে প্রধানমন্ত্রী বলেন, সরকার সবসময় জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের পাশে থাকবে। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর ভিতরে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব, যাদের কর্মসংস্থানের প্রয়োজন ইনশাল্লাহ তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
2024 সালের 3রা আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর এক সভা নির্ধারণ করে দিয়েছিল শেখ হাসিনার ভাগ্য। সেদিন দেশের সব গ্যারিসন থেকে সরাসরি অথবা ভার্চুয়ালি অংশ নেওয়া অফিসাররা বৈঠকে জনগণের পাশে দাঁড়ানোর এক ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হন। সে সময় অফিসারদের প্রশ্নের জবাবে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জনপ্রিয় দুটি বাংলা গানের উল্লেখ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর একটি ছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ব্যাচেলরের জনপ্রিয় গান আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। দেখুন লায়লা নওশিনের রিপোর্ট। 2024 সালের আগস্টের শুরু। আন্দোলনকারীরা বলছিলেন জুলাই শেষ হয়নি। 1 আগস্ট তাই ছিল 32শে জুলাই, পরদিন 33শে জুলাই। আন্দোলনে উত্তাল বাংলাদেশের মানুষের মনে নানা প্রশ্ন। জাতির এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনী কোন পক্ষে থাকবে? 2রা আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চারদিকে গুঞ্জন ওঠে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্ব নিয়েছিলেন, তিনি প্রথম অফিসার্স অ্যাড্রেস আহ্বান করেছেন। গুঞ্জনকে সত্য প্রমাণ করে 3রা আগস্ট ঢাকা সেনানিবাসের হেলমেট হলে বসে সেনা অফিসারদের গুরুত্বপূর্ণ বৈঠক। দেশের সব গ্যারিসন থেকে ভার্চুয়ালি অংশ নেন সেনা অফিসাররা। দুপুর 1:30টায় শুরু হয়ে 10 মিনিটের বিরতিসহ বৈঠকটি প্রায় 1.5 ঘণ্টা স্থায়ী হয়। জেনারেল ওয়াকারুজ্জামান তার 30 মিনিটের উদ্বোধনী ভাষণে ব্যাখ্যা করেন কেন সরকারের নির্দেশে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সহায়তায় মোতায়েন করা হয়েছিল। তিনি বলেন, সংকটময় মুহূর্তে সরকার চাইলে আমরা মোতায়েন হতে বাধ্য। ব্যাখ্যা করতে গিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যাচেলর চলচ্চিত্রের জনপ্রিয় একটি গানের 2 লাইন উল্লেখ করেন সেনাপ্রধান। জনপ্রিয় গীতিকার ও অভিনেতা মার্জুক রাসেলের লেখা ও কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুর গাওয়া আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে গানটির মাধ্যমে ওই সময়ে নিজের অবস্থা তুলে ধরেন জেনারেল ওয়াকার। উনি কি বোঝাতে চাচ্ছেন? যে আমি তো ঝামেলার মধ্যে গিয়ে পড়তে চাইনি, ঝামেলা এসে আমার উপর পড়েছে, আমার মানে বাংলাদেশের উপরে সওয়ার হয়েছে এই ঝামেলাটা। এরা বুঝতে পারে যে উনি ওনার যে জটিল অবস্থাটার মধ্যে উনি পড়েছেন অ্যাজ এ লিডার অ্যান্ড অলসো সেনাবাহিনী এবং বাংলাদেশ পুরো দেশ যে একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে, এটা বোঝানোর জন্য উনি এই 2টা গানের দ্বারস্থ হয়েছিলেন। বক্তৃতায় আয়ুব বাচ্চুর বিখ্যাত আরেকটি গান আর বেশি কাদালে উড়াল দেব আকাশের কয়েকটি লাইনও উল্লেখ করেন সেনাপ্রধান। এর মাধ্যমে তিনি সেনা কর্মকর্তাদের একটি প্রচ্ছন্ন কিন্তু অত্যন্ত আবেগঘন বার্তা দেন, যার মর্মার্থ ছিল দেশের ছাত্র জনতার উপর দমন পীড়ন বা নির্যাতন চালানো সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। জনগণ যদি আরও বেশি কষ্ট পায় বা রক্তপাত ঘটে, তবে সেনাবাহিনী আর সরকারের আজ্ঞাবহ হয়ে মাঠে থাকবে না। সেগুলো তো হচ্ছে তার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক যে ফ্রাস্ট্রেশনটা, যে হতাশার মধ্যে পড়েছে, এবং এটা সামষ্টিকভাবে বাংলাদেশেরই হতাশা ছিল, উনি সেটাকে ইঙ্গিত করেছেন। এটা তো বোঝা যাচ্ছে গান 2টা সিলেকশনের মধ্যে দিয়ে। এদিন সেনাপ্রধানের নেতৃত্বে অফিসাররা বৈঠকে জনগণের পাশে দাঁড়ানোর এক ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হন। গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ অফিসাররা দৃঢ়ভাবে বলেন নিজেদের জনগণের ওপর গুলি নয়। সেনাপ্রধানও ঘোষণা দেন এখন থেকে আর গুলি নয়। এই সিদ্ধান্তই 48 ঘণ্টার মধ্যে শেখ হাসিনার পদত্যাগ ও বিদায়ের পথ খুলে দেয়। 5ই আগস্ট তিনি ভারতে পালিয়ে যান। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক নানা সংকটের মাঝে শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা নিশ্চিত করার সঙ্গে বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। চ্যানেল আইয়ে নীতি সংলাপে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, এ লক্ষ্য অর্জনে সচেতনতা, আর্থিক বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সমর্থনের প্রয়োজন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ এসিডি নেটওয়ার্ক বেন সহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে এ আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, জাতি গঠনে শিশুদের যত্ন নেওয়া যেমন জরুরি, ধরিত্রীর সুরক্ষায়ও তেমনই সব হাত একসঙ্গে কাজ করে যেতে হবে। মাহবুব মোর্শেদের রিপোর্ট। আজকের শিশু যত্ন, সুরক্ষা ও বিকাশের উপর নির্ভর করে ভবিষ্যতের জাতি গঠন। তেমনি আজকের ধরিত্রীর প্রতি যত্নশীল হলেই নিশ্চিত হবে আগামীর পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্যের নিরাপত্তা।
এমন প্রতিপাদ্যে শৈশবের জন্য করণীয় শৈশব এবং ধরিত্রীকে সুরক্ষিত রাখা শিরোনামে নীতি সংলাপ। শিশুরা বোঝে তাদের আনন্দ। বাংলাদেশ ইউসিডি নেটওয়ার্ক, বেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে এই আয়োজনে সহযোগী ছিল আর্নেক ও সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, শিশুর বিকাশের জন্য জন্মের পর থেকে প্রথম 1000 দিন সব থেকে গুরুত্বপূর্ণ। এ সময়ই তাদের জন্য সব থেকে বেশি বিনিয়োগ করা জরুরি। এবং ক্লাইমেট একটা বড় বিষয় এখন, যেটা শিশুদের অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে, সেটাকে একটা ক্রস কাটিং ইস্যু হিসেবে দেখিয়ে এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ারটাকে যদি গুরুত্বের সাথে দেখি এবং সেক্ষেত্রে এখানে যদি বিনিয়োগটা বেশি করা যায়, তাহলে এই যে মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্যের যে উন্নয়নটা, সেটা করা সম্ভব। মানুষজন বাচ্চা ফেলে যাচ্ছে, তারা এই দায়িত্ব নিতে চায় না, দে ওয়ান্ট টু গেট রিড অফ ইট। আমাদের আসলে মূল ফোকাসটা হচ্ছে এই নিচের 2 স্তরে, যারা স্ট্রাগল করে, যারা দায়িত্ব নিতে চায় না বা দায়িত্ব নিতে অক্ষম, তাদের কেমন করে আমরা সাপোর্ট দিতে পারি। ইকোসিস্টেমটাকে আমরা সিস্টেমে নিয়ে আসার যদি চেষ্টা করি, সেই জায়গায় আমাদের সরকারের সাহায্য দরকার, বা এই লিডের জায়গাটায় আসলে সরকারকেই আসতে হবে। বাংলাদেশে কিন্তু প্রচুর পলিসি রয়েছে, লাইক দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, কিন্তু কার্যকর হচ্ছে না। তাই প্রয়োগের ব্যাপারটাই মনে করবো আমাদেরও পলিসি রয়েছে, পলিসিগুলো সঠিকভাবে প্রয়োগ হয়। অনেক অভিভাবকই শিশুদের গুরুত্ব বুঝতে পারেন না। এমন পরিস্থিতিতে শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন উন্নয়ন সহযোগীরা। This earth is not something we inherited from our ancestors. This is something we borrowed from children. So we need to give it back to them in a good shape. Investment in the child being an investment for the whole future, for the whole nature, and I believe it's really true. So parents need this message, and I think the media can play a key part. সরকারের একার পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে সব স্টেক হোল্ডারদের প্রতি সমন্বিতভাবে কাজ করার আহ্বান ছিল আলোচনায়। টোটাল একটা হোলিস্টিক অ্যাপ্রোচ এন্ড ইন্টিগ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই আর ট্রাইং যাতে আমাদের অ্যাপ্রোচটা হোলিস্টিক হয়। সমন্বয়ের অভাব যদি হয়, তাহলে কোনো কাজে আপনার সাকসেস ততটুকু আসবে না। কাজে আমাদের সমন্বয় খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাহলে মায়ের পেটের বাচ্চা ভালো থাকবে, ধরিত্রী ভালো থাকবে। শিশুদের ভবিষ্যৎ বিনির্মাণে সকলের হাতকে এক করার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতি বন্ধু, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশ ভালো থাকতে হলে শিশুদের ভালো রাখতে হবে। জীব বৈচিত্র্য বলি, পরিবেশ বলি, প্রকৃতি বলি, আমরা আমাদের স্বাস্থ্য বলি এবং শিশুদের স্বাস্থ্য বলি, সবকিছুই কিন্তু এমন একটি পর্যায়ে আছে যে আমরা যদি সজাগ না হই, সচেতন না হই এবং আমরা বাংলাদেশটাকে যদি ভালো না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যারা আমাদের জন্য আত্মহতি দিয়ে গেছে 71-এ, তারা কিন্তু কখনোই আমাদের ক্ষমা করবে না। মুক্তিযুদ্ধের পরে এতগুলো বছর চলে গেছে, আমরা বাংলাদেশটাকে কোন জায়গায় নিতে পেরেছি সেটা কিন্তু একটা ভাবার বিষয়। তো শিশু সুষ্ঠু বিকাশের প্রয়োজন এবং সম্মিলিত ভাবে আমরা যখনই এগিয়ে আসব তখনই সেটা সম্ভব। মুকিত মজুমদার বাবুর পরিচালনায় এই আয়োজনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলোচনার মধ্য দিয়ে ধরিত্রী ও শিশুদের সুরক্ষায় নিজেদের জায়গা থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন সবাই। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার আশাবাদে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে জ্বালানি তেলের দাম। নিরাপদে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল আবারও শুরুর সম্ভাবনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় 5% কমে $80 নিচে নেমেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চলতি সপ্তাহেই সমঝোতা হতে পারে। বিশ্বের মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে হওয়ায় এ খবরে বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে। ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে হামলায় ডুবল ভারতীয় পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমএসভি ফাইজ নূর ওলিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ভারসাম্য হারিয়ে উল্টে গিয়ে ডুবে যায়। ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে 13 নটিক্যাল মাইল দূরে অবস্থান করার সময় হামলার শিকার হয় জাহাজটি। জাহাজে 14 জন ক্রুর মধ্যে 13 জন ভারতীয় ও 1 জন ইয়েমেনি ছিলেন। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করেছে ইয়েমেনের কোস্টগার্ডের নৌ ইউনিট। ভারত এই ঘটনায় নিন্দা জানিয়েছে। ঘটনার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এবার রয়েছে কৃষি সংবাদ।
প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবল গরু এখন কুষ্টিয়ার প্রান্তিক খামারিদের গোয়ালে। দেশীয় এ জাতের গরু পালন করে লাভবান হচ্ছেন অনেক খামারি। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। মুন্সিগঞ্জের মীর কাদিমের ধবল গরু দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী দেশীয় জাত। ধবধবে সাদা রং, শান্ত স্বভাব, সুস্বাদু ও মানসম্মত মাংসের কারণে সারা দেশেই এ গরুর চাহিদা বাড়ছে। এবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রায় অর্ধশত প্রান্তিক খামারি এখন এই জাতের গরু পালন করছেন। নেপিয়ার পাখি এক ঘাস খাওয়াচ্ছি আর সামান্য পরিমাণে দানাদার দিচ্ছি। 100 কেজি বডি ওয়েটের জন্য 1 কেজি, কিন্তু অন্যান্য গরুকেও যদি এই পরিমাণ খাবার দেওয়া হয় তাহলে ও যদি 1 কেজি বাড়ে তাহলে এ 1.5 কেজি বাড়ে। এ জাতটা ভালো, তো জাত ভালো, এর গোশ ভালো, বাজারে গেলে সবসময় 10-20 হাজার টাকা উদ্দে বিক্রি হয়। খামারিরা বলছেন রোগ বালাই কম খাবারেই দ্রুত বেড়ে ওঠে এবং নিয়মিত বাছুর দেওয়ায় এ জাতের গরু পালন বেশ লাভজনক। ছাল গুঁড়া, এইগুলো ঘাস, কাঁচা ঘাস, গরু বাড়ছে ডবল, এগুলো চাহিদা আপনার অন্যান্য গরুর থেকে বেশি না, কম ছিল এর আগে, এখন চাকটুক সবাই পড়ছে না। আমি পালন করছি, বাছুর দিচ্ছে, বছরে বছরে বাছুর হচ্ছে, তাতে লাভ হচ্ছে, দাম হচ্ছে, সাদা গরু চাহিদা বেশি। বিদেশি জাতের গরুর তুলনায় এই গরু কম ঝুঁকিপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। খামারের রিস্কটা অনেকটা কমে যাবে, সীমিত হলো। একটা প্রান্তিক খামারের একটা গরুর বাছুর মরে যাওয়া মানে তার সারা বছরের লাভ চলে যাওয়া। আর যেখানে আমার হিট টলারেন্স নিজস্ব জাত আছে, তাহলে আমি কেন অন্য জাতের উপরে নির্ভরশীল হব? দেশীয় জাতের সুরক্ষা শুধু ঐতিহ্য রক্ষার বিষয় নয়, এটি টেকসই প্রাণী সম্পদ উন্নয়নেরও অন্যতম ভিত্তি। জহির মুন্না, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। চাঁদপুর শহর রক্ষা বাঁধে নতুন আশায় বুক বাঁধছেন বাসিন্দারা। মেঘনার ভাঙন থেকে চাঁদপুর শহরকে সুরক্ষা দিতে বাস্তবায়নাধীন চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ শেষ হয়েছে অর্ধেকের বেশি। তবে প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অস্বাভাবিক জোয়ার ভাটা। তবে নির্ধারিত সময়েই প্রকল্প শেষ করার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মেঘনার তীব্র ভাঙনে বিলীন হয় শহর রক্ষা বাঁধের পুরানবাজার অংশের অন্তত 1000 মিটার এলাকা। এতে নদীগর্ভে চলে যায় শতাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, জীবিকার প্রধান অবলম্বন। চাঁদপুর শহর রক্ষায় 2024 সালে শুরু হয় বাঁধের সংস্কার কাজ। 3 বছর পার হলেও প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে প্রায় 50%। রিসাবার সামনে দিয়া কিছু কিছু জায়গা ব্লক ডাইবে গেছে এবং সিনিসাবাড়ির সামনে দিয়ে কিছু কিছু জায়গা ডাইবে গেছে, মাস্টারবাড়ির সামনে দিয়ে কিছু কিছু জায়গা ডাইবে গেছে। ওই কিছু কিছু গ্যাপে ওই বলকগুলা ডাইবে গেছে। ওই জায়গায় জায়গায় যদি কিছু বলক ফালায় তাহলে আশা করি আরো ভালো হবে। অস্বাভাবিক জোয়ার ভাটায় ব্যাহত হচ্ছে প্রকল্পের কাজ। তবে নদী তীর রক্ষার কর্মযজ্ঞে খুশি স্থানীয়রা। কতবার বাঁধছে, এদিকে পাথর দিয়া তারপরও ভাঙে, বর্ষাকাল আইলেই ভাঙে। তো কিছুদিন আগে গত শুক্রবারে প্রকল্পটি শেষ হলে ভাঙন থেকে রক্ষা পাবে চাঁদপুর শহর ও পুরানবাজারের বসতি, সড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সিসি ব্লক নির্মাণ এবং বর্তমানে সিসি ব্লক নির্মাণ এবং ডাম্পিং এর কাজ চলমান রয়েছে। আশা করতেছি আমরা প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে পারবো। ঠিকাদারদের সাথে আমরা সেভাবেই ঠিকাদারদের মোবিলাইজ করেছি। ঠিকাদারদের সাথে প্রতিনিয়তই আমাদের এই বিষয়ে চলমান কার্যক্রম অব্যাহত আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 9,85 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নে শহর রক্ষা বাঁধে ব্যবহার করা হচ্ছে জিওব্যাগ ও কংক্রিট ব্লক। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সব শেষে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঐতিহাসিক 5ই আগস্টে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি দেশবাসীর শ্রদ্ধা নিবেদন। রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে 20 শহীদদের স্মরণ। আজ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক জাদুঘর বৃহস্পতিবার থেকে জনগণের জন্য উন্মুক্ত। স্বৈর শাসনের পতনে ছাত্র জনতার অবিস্মরণীয় বিজয়ের ঐতিহাসিক 5ই আগস্ট আজ, যেদিন গণ অভ্যুত্থানে পালিয়ে যান শেখ হাসিনা।
জুলাই আন্দোলনে জনগণ সম্পৃক্ত ছিল বলেই সফল হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। 1971 থেকে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশে গড়ে তোলার প্রত্যয়। এবং শিশুদের সুরক্ষা নিশ্চিতে বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে বিশিষ্টজনদের আহ্বান, আর্থিক বিনিয়োগে শিশু বিষয়ক মন্ত্রীর তাগিদ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।